আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শুধু পুলিশ নয়, দেশের নিরাপত্তা খাতের সংস্কারেও তাগিদ। র্যাব বিলুপ্ত করে সেই বাজেট পুলিশ সংস্কারে কাজে লাগানোর আহ্বান। নির্বাচনের পর নিজ কাজে ফিরে যাবেন বলে জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না মন্তব্য। নিজেদের ভালো থাকার স্বার্থে দেশ জুড়ে বৃক্ষরোপণের আহ্বান। প্রকৃতি ও জীবন ক্লাবের সম্মেলনে সবুজায়নে গুরুত্ব আরোপ। এবং 2 দশকে পার্বত্য অঞ্চলে বেড়েছে ফলের চাষ। সরকারি সহযোগিতা পাল্টে দিতে পারে পাহাড়ের অর্থনীতির হিসাব নিকাশ। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলায় গেছি গিটার কিনতে। এটা সবথেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাজধানীতে এক সংলাপে বক্তারা বলেছেন, শুধু পুলিশ বিভাগ সংস্কার করলে হবে না, দেশের নিরাপত্তা খাতেরও সংস্কার প্রয়োজন। র্যাব বিলুপ্ত করে সেই বাজেট পুলিশ সংস্কারে কাজে লাগানো এবং পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করারও কথা বলেন তারা। তবে রাজনীতিবিদ সহ দলগুলোর মধ্যে গণতান্ত্রিক সংস্কার না হলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মনে করেন বক্তারা। রোকসানা আমিনের রিপোর্ট। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আইন শৃঙ্খলা প্রসঙ্গ নিয়ে সিডাপ মিলনায়তনে রাজনীতিবিদ, সাংবাদিক, আইনবিদ, নিরাপত্তা বিশ্লেষক, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর ধারাবাহিক সংলাপ। পুলিশ বাহিনীর সংস্কার নিয়ে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন নিরাপত্তা বিশ্লেষক সহ পুলিশ বিভাগের সাবেক কর্মকর্তারা। আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসের জন্য কিছু ওভারসাইট ল আমাদের প্রণয়ন করতে হবে, আমাদের পার্লামেন্টে সেটা করতে হবে, আমাদের জুডিশিয়াল সেফগার্ডস দিতে হবে ইন্টেলিজেন্স সার্ভিসেস। এই এক্সেসিভ ফোর্স যাতে আর ভবিষ্যতে ব্যবহার না হয়, আইনের মধ্যে থাকে, তার জন্য যে আইনি কাঠামোগুলো করার দরকার আছে এবং যে আচরণগত পরিবর্তনের দরকার আছে সেইগুলো আমরা যাতে তাড়াতাড়ি করি। র্যাবকে বিলুপ্ত করে এই বাজেটটাকে পুলিশে দেওয়া হোক এবং পুলিশের পর্যাপ্ত বাজেট করা হোক। আর যদি রাজনৈতিকভাবে তাদের ব্যবহার থেকে বিরত না থাকা যায়, তাহলে আমাদের এই ধরনের ঘটনা আরো পুনরাবৃত্তি ঘটবে। গোয়েন্দা সংস্থাগুলোকেও সংসদীয় কমিটির মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনার সুপারিশ করেন বক্তারা। পুলিশ প্রতিষ্ঠানকে রক্ষা করার কাজটা খুব জরুরি, রাজনৈতিক দলগুলির নিয়ন্ত্রণে আনতে। এই বিষয়টি নির্বাহী বিভাগের বা রাজনৈতিক দলের মধ্যে প্রথমে প্রতিষ্ঠা করা দরকার। দ্বিতীয়ত পুলিশের বাহিনীর প্রত্যেকটা সদস্যের মধ্যে এই মনোজগতের পরিবর্তন আনা দরকার। একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত দুদিন আস, যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে। রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক হয়, রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক হবে, প্রতিষ্ঠান কিভাবে গণতান্ত্রিক হবে। সিজিএস এর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রোববার গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম বিষয়ে আলোচনা হবে। এসব প্রস্তাবনা পরবর্তীতে সরকারের কাছে সুপারিশ আকারে জমা দেওয়া হবে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট। এবার বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যমটি। এই উপলক্ষে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেওয়া হয়। সাক্ষাৎকারে জঙ্গিবাদের ঝুঁকি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না, তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ।
বাংলাদেশ সম্পর্কে ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি 17.5 কোটি জনসংখ্যার দেশটি 15 বছর ধরে শাসন করছিলেন। দেশের স্বাধীনতা সংগ্রামের কন্যা হিসেবে তিনি একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে বিরোধীদের দমন এবং তার শাসন আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের ব্যাংকিং খাত এবং মূল্যস্ফীতি সহ আর্থিক খাত সংশ্লিষ্ট তথ্যের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত দিনের মতো কোনো কারচুপি করছে না। সকালে রাজধানীতে ব্যাংকিং অ্যালমানাক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, গত 15 বছর ধরে আর্থিক খাতের অনেক ভুল তথ্য দিয়ে এক ধরনের তথ্য বিভ্রাট তৈরি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার কোনো তথ্য লুকিয়ে রাখতে চায় না জানিয়ে তিনি বলেন, ব্যাংক ও আর্থিক খাতে সংস্কারকে এগিয়ে নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বক্তারা অর্থনীতিতে শৃঙ্খলা আনার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এখানে যে আমরা তথ্যগুলি পাচ্ছি, এটার মাধ্যমে তারা একটা সম্যক ধারণা পাবে। এমন চেষ্টা করা হয়েছে তথ্যগুলি যেন আপনার সঠিক হয়। এই নির্ভুল তথ্য বা নির্ভুলের দ্বারা তথ্যটা দেয়, অর্থাৎ তথ্য যারা দেয় এবং তথ্য যারা আপনার কালেক্ট করে, সংগ্রহ করে, দুই পক্ষের কিন্তু দায়িত্ব আছে। এবং চেষ্টা করা হচ্ছে যে এটাকে মানে মোটামুটি ইউজফুল করা হয়। নিজেদের ভালো থাকার স্বার্থে দেশব্যাপী গাছ লাগানো অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে দেশব্যাপী সবচেয়ে বেশি বৃক্ষরোপণ করা প্রকৃতি ও জীবন ক্লাবকে পুরস্কৃত করে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রকৃতি ও জীবন ক্লাবের সম্মেলনে যোগ দিয়ে ব্যাপক সবুজায়ন ও সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। সাদি মাহমুদের রিপোর্ট। উন্নয়ন আর অগ্রগতির নামে শতাব্দীর পর শতাব্দী নির্বিচার প্রকৃতি ধ্বংসের ফলে হুমকিতে ধরিত্রী তথা পুরো সভ্যতা। সংকটকে আরও ঘনীভূত করেছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণের অংশ হিসেবে পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে 2022 সালে যাত্রা করে প্রকৃতি ও জীবন ক্লাব। দেশের মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে যুক্ত করার পাশাপাশি সার্বিক সচেতনতা বৃদ্ধিতে 2023 সালের মতো 24 সালেও বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে ক্লাবটি। গেল বছরের 10 লাখের বিপরীতে এবার গত 5 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী রোপণ ও বিতরণ করা হয়েছে 12 লক্ষাধিক গাছের চারা। চ্যানেল আইতে আয়োজিত সম্মেলনে সবচেয়ে বেশি গাছের চারা রোপণ ও বিতরণের জন্য ভোলা জেলা প্রকৃতি ও জীবন ক্লাবকে প্রথম, বরিশালকে দ্বিতীয় এবং ঝিনাইদহকে তৃতীয় ঘোষণা করা হয়। নগদ অর্থের পাশাপাশি বিশেষ সম্মাননা দেওয়া হয় বিজয়ীদের। এক চরে লাগিয়েছি 30,000 গাছ এবং 20,000 গাছ আমরা প্রত্যেকে দিয়েছি। এই পুরস্কার আমাদেরকে আরো সামনে এগিয়ে যেতে পথ দেখাবে। ভবিষ্যতে আমাদের এই কাজের অনুপ্রেরণা যোগাবে আজকের এই মূল্যায়ন। পুরস্কৃত করা হয় পরিবেশ, প্রকৃতি নিয়ে প্রবন্ধ লেখা সেরা 3 জনকে। শেষ অবধি প্রকৃতির সাথে থেকে যেতে চাই, ভালোবেসে যেতে চাই আমার দেশকে। উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করে পরিবেশ ও নিজেদের জন্য বিনিয়োগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। অলরেডি ভোট দাও, আবার আজকে আবার বাড়তি একটা কিছু দিলেন, আমি এটা কারাকাল মনে রাখবো। মরণ পর্যন্ত আমার সন্তানেরা অত্যন্ত আনন্দিত হবে, অত্যন্ত খুশি হবে। বৃক্ষরোপণের মাধ্যমে শুরু হয়েছে, কিন্তু এর ব্যাপ্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং সেই ধারাবাহিকতাই কিন্তু এবার একটি নতুন সংযোজন, সেটি হচ্ছে রচনা প্রতিযোগিতা। আমার সৌভাগ্য হয়েছিল এই ইভেন্টে বিচারক হিসেবে থাকার। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ সবুজ বাংলাদেশ গড়তে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাছ লাগানো এবং নানা ধরনের কর্মকাণ্ড প্রকৃতিজন ক্লাবের মাধ্যমে হচ্ছে,
অ্যাটলিস্ট আমরা বাংলাদেশের জন্য কিছু করতে পারছি, এবং এই যে কিছু করার ব্যাপারটা, এটাই কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। এই দেশটা আমাদের, সুতরাং আমরা যদি এই দেশটাকে ভালো রাখতে চাই এবং উষ্ণতা কমাতে চাই এবং অক্সিজেনের ঘাটতি কমাতে চাই, কার্বনকে কমাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু গাছের বিকল্প নেই। এবং সবচেয়ে সহজ একটি কাজ গাছ লাগানো, আবার কঠিনও এই কারণে একে পরিচর্যা করে বড় রাখতে হয়, বড় করতে হয়। আমরা আমাদের দেশটাকে ভালো রাখবো, আমরা এই প্রকৃতিজন ক্লাবের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করা উচিত কিন্তু, এবং সেই কাজটি এগিয়ে নিয়ে যাব আমরা সবাই মিলে। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুগের অধিক দেশ বিদেশে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। গত 2 দশকে দেশের পার্বত্য অঞ্চলে বেড়েছে ফলের চাষ। শরীয়তপুরের ব্যবসায়ী কামাল আহমেদ বান্দরবানের পাহাড়ে জমি লিজ নিয়ে গড়েছেন মিশ্র ফলের বাগান। এবছর কমলার ভালো ফলনে বেশ আশাবাদী তিনি। বলেছেন পাহাড়ের ফল পাল্টে দিতে পারে ওই অঞ্চলের অর্থনীতির হিসাব নিকাশ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকার এই পাহাড়ি বন মূলত এক সাজানো উদ্যান। শরীয়তপুর থেকে এসে ব্যবসায়ী কামাল আহমেদ 42 একর জমি লিজ নিয়ে এখানে গড়েছেন ফলের মিশ্র বাগান। এত বড় জায়গা, এত বড় এরিয়া কমার্শিয়ালি করতে গেলে এরকম জায়গা নিজের নাই। আর উঁচু জায়গা হলো আপনার ফলের জন্য মানে আদর্শ, উপযুক্ত এবং দীর্ঘমেয়াদী ফলটা দেবে। একসাথে এট টু টাইম সব করা, আপনার যে গর্তর যে পজিশনগুলি করা 2 ফিট বাই 2 ফিট জৈব সার দিয়ে। মৌসুমের এই সময়টায় পাহাড়ি বাগানটির মূল আকর্ষণ কমলার ফলন। এটা 4 কেজি হবে। দার্জিলিং কমলার গাছ কতগুলো বলেন? গাছ আছে 2000 এর বেশি। 2000। আর চাইনিজে 500। এক একটা গাছে আপনার 4 মণ করে হয় না? একটা 3 মণ 4 মণ করে হয়। টসটসে পাকা রসালো কমলা পাল্টে দিয়েছে পাহাড়ের কৃষি অর্থনীতি। এই বাগানটা আছে বলে আমরা প্রতিদিন 13 জন লোক 13টা পরিবার আমাদের চলতেছে। আবার যখন আমাদের সারের সিজন হচ্ছে তখন আমরা 40 থেকে 45 জন লোক এখানে রেগুলারলি কাজ করতে পারি। সরকারের সহযোগিতা পেলে পাহাড়ে ফল উৎপাদনে বিপ্লব আসবে বলে মনে করছেন এই উদ্যোক্তা। যে পরিমাণ ফল আমদানি করে, যে কমলা, মালটা, বিভিন্ন ফল, তার থেকে যদি কিছু টাকা আমাদের বাগানের সাবসিডি করা হয়, যে ডিপ ইরিগেশন সোলার সিস্টেম করে অনেক সময় কারেন্ট থাকে না, তখন আমার এই প্রবলেমটা হয়, বিশেষ করে যখন ফুল চলে আসে। দেশে প্রতি বছর প্রায় 20,000 কোটি টাকার ফল আমদানি হয়। অন্যদিকে দেশের ভেতরে অভ্যন্তরীণভাবেও ফলের উৎপাদন বাড়ছে। যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে বাইরে থেকে ফল আমদানি করা হয়, সেই অর্থের কিছুটা যদি এখানে বিনিয়োগ করা হয় তাহলে আমাদের পাহাড়ি এলাকাগুলোতে ফলের আবাদ আরও বাড়বে এবং বিদেশ থেকে আমদানি নির্ভরতা অনেকটাই কমিয়ে আনা যাবে। তরুণ উদ্যোক্তাদের হাত দিয়ে এটি ইতিমধ্যেই প্রমাণিত। বান্দরবানের লামার ফাঁসিয়াখালী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার করা হবে আমাদের এখনকার এই সংবাদ আয়োজনের পর হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানে। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর যা থাকছে স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রাক্তন সভ্য সংঘ আয়োজিত বার্ষিক বক্তৃতা হয়েছে। বাংলাদেশের শিক্ষার গণতন্ত্রীকরণ, অধিকতর ন্যায়পরায়ণ সমাজের পথরেখা বিষয়ে বক্তৃতা করেন অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রতিষ্ঠাতা অধ্যাপক রেহমান সোবহান। বক্তৃতায় তিনি বিশ্বের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় তুলে ধরেন। সে সময় তিনি শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন সুপারিশ তুলে ধরেন রেহমান সোবহান। অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সাঈদ ও অন্যরা উপস্থিত ছিলেন। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের পশ্চিমের জান্তা বাহিনীর প্রধান সামরিক ঘাঁটি দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, জান্তা বাহিনীর বিরুদ্ধে 2 সপ্তাহের লড়াইয়ের পর তারা ঘাঁটি দখলে নিয়েছে। তবে এই বিষয়ে মিয়ানমারের সামরিক সরকার কোনো মন্তব্য করেনি।
এর আগে আগস্টে উত্তর পূর্বাঞ্চলীয় শহর লাশিয়র সামরিক ঘাঁটি দখলে নেয় বিদ্রোহীরা। 2021 সালের শুরুর দিকে নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে জান্তা সরকার ক্ষমতা দখলে নেয়। এরপর থেকেই জান্তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ দেখা দেয়। আরাকান আর্মি থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অংশ, যা জান্তা বিরোধী গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত। কৃষি সংবাদ। রবি মৌসুমের শুরুতেই ঠাকুরগাঁওয়ে দেখা দিয়েছে সার সংকট। দোকানে দোকানে ঘুরেও সার পাচ্ছেন না কৃষক। চাহিদার তুলনায় সরবরাহ কম বলে জানিয়েছেন ডিলাররা। তবে জেলা প্রশাসক বলেছেন সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। বরিশাল নগরীর জলাশয় সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। নগরীর বিডিএস মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নেটওয়ার্ক সদস্য রঞ্জিত দত্ত। সভায় বক্তারা বলেন, নগরীতে এক সময় 400-এরও বেশি পুকুর ছিল। দখল আর ভরাটে বর্তমানে এর সংখ্যা 120টি। বালু ব্যবসায়ী সহ দখলদাররা এসব জলাশয় ভরাটের পায়তারা করছে বলেও অভিযোগ করেন বক্তারা। পরিবেশ প্রতিবেশের ভারসাম্য রক্ষায় সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান পরিবেশবাদীরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে পঞ্চমবারের মতো হয়েছে মৌমাছি ও মধু সম্মেলন। রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB-তে ঘরের বাজারের পৃষ্ঠপোষকতায় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী। অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর কবির উদ্দিন আহমেদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খুলনার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান, মধু গবেষক সৈয়দ মোহাম্মদ মইনুল আনোয়ার, মৌমাছি ও মধু জোটের আহ্বায়ক মোহাম্মদ এবাদুল্লাহ আফজাল, ঘরের বাজারের ব্যবস্থাপনা পরিচালক জামশেদ মজুমদার এবং অন্যরা। দেশে মৌমাছি ও মধু নিয়ে কাজ করা 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। ছিল মধু নিয়ে কর্মশালা ও সেমিনার। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর। সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। শুধু পুলিশ নয়, দেশের নিরাপত্তা খাতের সংস্কারেও তাগিদ। র্যাব বিলুপ্ত করে সেই বাজেট পুলিশ সংস্কারে কাজে লাগানোর আহ্বান। নির্বাচনের পর নিজ কাজে ফিরে যাবেন বলে জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না মন্তব্য। নিজেদের ভালো থাকার স্বার্থে দেশজুড়ে বৃক্ষরোপণের আহ্বান। প্রকৃতি ও জীবন ক্লাবের সম্মেলনে সবুজায়নে গুরুত্ব আরোপ। এবং 2 দশকে পার্বত্য অঞ্চলে বেড়েছে ফলের চাষ। সরকারি সহযোগিতা পাল্টে দিতে পারে পাহাড়ের অর্থনীতির হিসাব নিকাশ। এই ছিল আমাদের এখনকার আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।